পশ্চিমবঙ্গ নরকে পরিণত হবে যদি এই দল আর ক্ষমতায় থাকে। কিন্তু আমি ওনাকে অ্যাপার্ট ফ্রম পলিটিক্সের বাইরে দাঁড়িয়ে ওনাকে আমি ভালোবাসি। মানে এই ভালোবাসাটা আমি বোঝাতে পারবো না। রাজনীতিতে না আমি ধাপে ধাপে এগিয়েছি এবং এই এগোনোর ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছে। প্রাথমিক যে রাজনীতির ধারণাটা যাদের কাছে কিছু নেই তাদের কাছে ন্যূনতম সুযোগ পৌঁছক, এই ধারণাটা আমার রাজনীতি বামপন্থার প্রতি আকৃষ্ট করে। তোমার যোগ্যতা এমন হওয়া উচিত চেয়ারই তোমাকে খুঁজবে, তুমি চেয়ারকে খুঁজবে না। এই জায়গাটা আমি বিশ্বাস করি, ফলে সেভাবেই কাজ করি। একাই ডিসিশন নিয়ে একাই বেরিয়েছি। এত বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ ছিল, কিন্তু কাউকে আমি শেয়ার করি। চিরজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবো নাকি রাজনীতি করবো? রাজনীতি করলে কাদের সাথে যাবো? প্রশাসনিক সাংগঠনিক কোনো পদই চিরজীবন না। কেউ আসলে তাকে জায়গা করে দেওয়ার মতন মানসিকতা দরকার। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে মানুষ গ্রহণ করে। চেয়ার এমন একটা জিনিস না যেটা কি জোর করে বসে পড়লেও সেই চেয়ারে বেশি দিন থাকা যায় না। শিলিগুড়ির ভারতনগর থেকে আজ রাজ্য বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ শঙ্কর ঘোষ আজ রয়েছেন আমাদের সাথে শিলিগুড়ি টক্সে। আমি অনুসয়া প্রতিবার অঙ্গীকার করে যাই আপনাদের, নতুন মুখ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজ মুখ আপনারা চেনেন, তবে জানবো অনেক কিছু অজানা তথ্য তার থেকে। আজ রয়েছেন আমাদের সাথে শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান পডকাস্টের শিলিগুড়ি টক্সে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। নমস্কার শঙ্করদা। নমস্কার। শিলিগুড়ি টক্সে স্বাগত। প্রথমে আগে শুনি, কেমন আছো? পশ্চিমবঙ্গের গড়পড়তায় যে মানুষ এখন যেমন আছে আমিও তেমন আছি। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমার মনে হয় ব্যক্তি জীবন আর সমাজ জীবন এই দুটোর মধ্যে যদি একটা তুলনা করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে তার প্রভাব ব্যক্তি জীবনেও পড়ছে। ফলে খুব ভালো আছে এ কথা বলবো না, সময়টাকে চ্যালেঞ্জিং একটা সময় হিসেবে ধরে নিয়ে এগোচ্ছি। কারণ এই সময়টার পরিবর্তন হোক, ব্যক্তি জীবনেও হোক সমাজ জীবনেও হোক, এইটা আমি ভীষণভাবে কামনা করি। ফলে সেই অর্থে পশ্চিমবঙ্গের মানুষ যেমন আছে গড়পড়তায় আমিও সেরকম আছি। আচ্ছা, আজ সংগঠনের আজকাল বেশিরভাগটাই কলকাতায় যাতায়াত করতে হয়, তো সংগঠন নিয়ে কিছু শুনি। এখন আমার দু তিনটে দায়িত্ব আছে, তার মধ্যে অনেকেরই কৌতূহল থাকে যে সারা মাসটা আমি কেমন করে কাটাই। মূলত আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় 4টে বড় সেশন হয়। সাধারণত এই 4টে সেশন কোনোটা 15-20 দিন হয়, মাঝখানে শনি রোববার অফ থাকে, তখন তো শিলিগুড়িতে থাকে যেরকমভাবে পার্লামেন্টে হয়। এছাড়া আমাদের মাসে 6 দিন, প্রতি বছরে যদি আমি ধরি মাসে 6 দিন আমাদের 15 দিনে, প্রথম 15 দিনে 3 দিন, পরের 15 দিনে 3 দিন, এরকম একটা কলকাতায় আমাকে যেতে হয়। অ্যাজ এমএলএ আমার এই কাজটা করতে হয়। এবার অর্গানাইজেশনেরও একটা দায়িত্ব আছে, আমি স্টেটের দায়িত্বে আছি। তো ফলে সেই জায়গায় বিভিন্ন জায়গায়, যেরকম আমি এবার নবদ্বীপ বিভাগ যেটা আছে সেখানে আমাকে যেতে হবে, কখনো শিলিগুড়ি মালদা বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কাজগুলো আমাকে করতে হয়। এর পাশাপাশি এখন আমি যেহেতু অপোজিশন চিফ হুইপ, ফলে বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথেও আমাকে যেতে হয়। ফলে হ্যাঁ, চাপ বাড়ছে, কাজের অনেকটা পরিধি বেড়ে গেছে, কিন্তু আমি কাজ এনজয় করি, ফলে ভালোই লাগে কাজ করতে। আচ্ছা, শঙ্কর ঘোষকে তো সকলেই দেখেছে ছোট থেকে বড় হওয়া। শঙ্করদা, একটু ছোটবেলা নিয়ে কথা বলি। কিভাবে পার্টিতে আসা বা কিভাবে পলিটিক্সের সাথে যুক্ত হওয়া, একদম ছোটবেলার থেকে স্কুলিং কোথায়? প্রথমত তো আমার বাবা ট্রান্সফারেবল জব করতেন, তো আমরা বিভিন্ন জায়গায় পড়াশুনোও করেছি, ঘুরিয়েছি, কিন্তু আমার বড় হওয়ার গ্রাফটা শিলিগুড়িতেই। আমি ছোটবেলায় পড়তাম পাইপ লাইনের ওখানে শ্যামাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। আমি একটা এখনো মনে আছে আমার বিভিন্ন জায়গায় পড়লে ওটা আমার খুব মনে থাকে যে আমি একটা চটের বস্তা টিনের ব্যাগ নিয়ে যেতাম।
আমি দেশবন্ধু পাড়ায় থাকতাম, নীলানিবাস বলে একটা বাড়িতে। আমার ছোট্টবেলায় বাবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, দাদু দিদার সাথে আমি থাকতাম, বোনও থাকতো। তো তারপরে বয়েজ কলেজ থেকে তো পড়াশুনো, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত। রাজনীতি আমি অ্যাকচুয়ালি আমার ঘটনাচক্রে আমি মনে করতাম যে আমি যে স্বাচ্ছন্দ্যে আছি সেই অর্থে, যদিও আমার বন্ধুরা বলতো তোর বাবা এত বড় অফিসার, তুই অ্যাসবেস্টারের বাড়িতে থাকিস। আমি বললাম আমার বাবাই এরকমভাবে থাকে, কারণ আমরা ছোটোবেলায় বাবা যেহেতু বাংলো বাড়ি পেত, ব্যক্তি জীবনে বাড়ি আমাদের ছিল অ্যাসবেস্টারের বাড়ি। তো আমি বলতাম যে, আমি ভাবতাম যে আমাদের থেকেও তো অনেক মানুষ আছে যারা এখনও, এটাই আমি সবসময় ভাবি যে আমি কতখানি মানে সেই অর্থে প্রিভিলেজড যে আমার কাছে এত কিছু আছে। আমি ছেলেকেও এই কথা বলি, আমার থেকেও হয়তো অনেক লোকের অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে যা আছে সেটাও অনেকের কাছে নেই, সেইটা আমাকে ভাবায়। ফলে প্রাথমিক যে রাজনীতির ধারণাটা, যাদের কাছে কিছু নেই তাদের কাছে ন্যূনতম সুযোগ পৌঁছক, এই ধারণাটা আমার রাজনীতি বামপন্থার প্রতি আকৃষ্ট করে। পরবর্তীকালে ঘটনা প্রবাহ কিছুটা শুরুটা আমি বলবো যে স্কুল থেকেই একটু ওই জল টল উঠলে কলোনিতে আমরা দৌড় মারতাম ডিওএফআইয়ের ঝান্ডা নিয়ে। ওখান থেকে আস্তে আস্তে মানুষ, তারপরে কলেজে ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, এসএফআইয়ের বিভিন্ন ডিওএফআই পার্টি, করতে করতে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কাউন্সিলর হওয়া, পরে এমআইসি হওয়া, মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হওয়া, তারপরে কিছুটা নীতিগত যে বিরোধ দলের মধ্যে ছিল, আমরা সংগঠন করেছি শৃঙ্খলার মধ্যে থেকে। ফলে দলের মধ্যে থেকে দলের বিরোধিতা কোনোদিন করিনি। যেদিন মনে করেছি যে না আমি থাকবো না, সেটা দীর্ঘ 2-3 দশকের রাজনীতি করার পরে, সেদিন আমি চিঠি দিয়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু যেদিনও আমি চিঠি দিয়েছি সেদিন আমার মা নার্সিংহোমে, তখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, মা আইসিইউতে ছিল। তার মধ্যেও কিন্তু আমি পার্টির কাজ করতাম, এবং অশোকদাকে আমি অশোকদার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখনও শিখি। তো আমি অশোকদার নির্বাচনেরই কাজ করছিলাম। হ্যাঁ, একটা তীব্র যন্ত্রণা ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, কিছু প্রশ্ন যার উত্তর পেতাম না। সবটা মিলিয়ে সিদ্ধান্ত নিই যে যথেষ্ট হয়েছে, আমি নিজেকে সরিয়ে নিয়ে আসি। অনেকে আজকে আমাকে এই জায়গায় দেখে আর বলে তুই ওই সিদ্ধান্তটা নিয়েছিলি, তার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছিস, নাহলে এতটা তোকে পশ্চিমবঙ্গ মানুষ এইভাবে তো তোকে চিনত না। তো আমি সবাইকে একটা কথা বলি, যারা পার্টি করে আর যারা লিড করে, লিডার শুড টেক ডিসিশন, মানে এমন একটা ডিসিশন নিতে হবে। যারা করেন, সাধারণভাবে সমর্থন করেন বা করেন, তারা ডিসিশন নেন না, লিডার ডিসিশন নেয়। তো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি একটা ডিসিশন নিয়েছিলাম। যখন ডিসিশন নিয়েছিলাম আমার ওয়াইফও জানতো না, এবং আমার ক্লোজেস্ট ফ্রেন্ডরাও জানতো না। একাই ডিসিশন নিয়ে একাই বেরিয়েছি। এত বন্ধুবান্ধব, ভালোবাসার মানুষ ছিল, কিন্তু কাউকে আমি শেয়ার করিনি। পরবর্তীকালটা ছিল অন্ধকার, অর্থাৎ চিরজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবো নাকি রাজনীতি করব, রাজনীতি করলে কাদের সাথে যাব। সবাই সেই সময়, কারো নাম বলছি না, দলেরও, তারা আমার কাছে আসে, এবং সর্বোচ্চ স্তরের তারা প্রত্যেকে আসে। আমি যেহেতু এই রাজ্যে শাসক দলের বিরোধিতা করে রাজনীতি করছিলাম, ফলে সেই জায়গায় আর যাওয়ার প্রশ্ন ছিল না। বিকল্প হিসেবে ছিল ভারতীয় জনতা পার্টি। এবং আজকে আমি এটা মনে করি যে খুব টাইমলি ডিসিশন হয়েছিল ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হওয়া। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিরোধিতা বামদের হয়েও করছিলাম, সেটা বিজেপির হয়েও তৃণমূলের বিরোধিতা পশ্চিমবঙ্গের মাটিতে করছি। এবং আজকের যে রাজনীতি অত্যন্ত রুচিহীন জায়গায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমি অনুসব বলবো, কোনো সময় যদি আমি বলবো যে এখন সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমের উপরে ভয়ঙ্কর চাপ। কিছুদিন আগে একটি ঘটনায় দুটো এই শিলিগুড়ির এই পেজ বা এরা চালায়, ওদের লাইভকে ডিলিট করানো হয়েছে। যারা লাইভ ডিলিট করেছে তারা আবার এখানে এসেও ইন্টারভিউ দিয়ে যাবে,
গণতন্ত্রের কথা বলে, ইসলামপুর কলেজ থেকে অনেকে এসেছিলেন আমার কাছে। আমি ইসলামপুর কলেজের যা শুনেছি, আমি এখানে আজকে বলবো না, আমি নিশ্চয়ই প্রেস করব। মানে পশ্চিমবঙ্গ নরকে পরিণত হবে যদি এই দল আর ক্ষমতায় থাকে, এইটুকু বলতে পারি। এবং সেই নরকে ইন্ডিভিজুয়ালি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়, সেই নরকের মধ্যে যারা থাকবে তাদের প্রত্যেককে পে করতে হবে। এবং তৃণমূলের যারা আজকে কট্টর সমর্থক নেতা, তাদেরকেও পে করতে হবে। এইরকম জায়গায় নিয়ে গেছে আজকে এই শাসক দল। তো যাই হোক, আজকে আর এর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, যদি জয়নিং এর কথাটা আসে, তাহলে যেদিন সিপিএম থেকে বিজেপিতে জয়নিং করা হয়েছিল, মানে যেদিন, সেদিন একটা বড় একটা হোটেলে সুন্দর করে জয়নিং হলো তোমার, এবং তারপরে সেই প্রেস কনফারেন্সগুলোতে বা সকলের মুখে মুখে একটা ক্ষোভ প্রকাশ পেয়েছিল প্রচণ্ডভাবে। সেক্ষেত্রে প্রার্থী তালিকায় যদি কোনো মতে কোনো জায়গাতে যদি সিপিএম তোমাকে মনোনীত করতো, তাহলে পারে না, কি এই সম্ভাবনাটা থাকতো বা সিপিএম ছেড়ে আসতে? না, আমার প্রার্থী হওয়া নিয়ে সমস্যা নয়। সমস্যা শুরু হয়েছিল অনেক আগে, 2000, মানে আমি এমআইসি হওয়ার পরে আমার অ্যাক্টিভিটিস আমার পার্টির অনেক লিডাররা মানতে পারতো না। কেন আমি এত দৌড়দৌড়ি করা, মানুষের ভালোবাসা, সেইটার থেকে সেই লিডারদের মধ্যে কাদের নাম বলবো। তারপরে 2017তেই আমি পার্টিতে চিঠি দিই যে আমরা যারা সোকল ইয়াঙ্গার সেকশন পার্টিতে তৈরি হচ্ছি, সিনিয়ররা মানতে পারছে না, দাঁত মুখ মানে নখ বেরিয়ে যাচ্ছে, দিস ইজ নট গুড। কমিউনিস্ট পার্টি যারা করতে আসে, দে শুড নো কি পদটা চিরজীবনের জন্য না। প্রশাসনিক, সাংগঠনিক কোনো পদই চিরজীবন না। কেউ আসলে তাকে জায়গা করে দেওয়ার মতন মানসিকতা দরকার। আর কাউকে তো ধরে বেঁধে, আমার পরিবারেরও কেউ রাজনীতি করে না যে পরিবারের কোনো কিছু নিয়ে এসছি, কিন্তু ওটা থেকে ধীরে ধীরে তারপরে তীব্র অভিমান, ক্ষোভ তৈরি হয়েছিল। এবং যখন আইএসএফের সাথে যোগ দেয়, আইএসএফের নৌশাদ কিন্তু আমার খুব ভালো বন্ধু, ভাইয়ের মতন। আমি এখনও আমি বলি যে যে নৌশাদও তাদের ধর্মীয় মত অনুযায়ী একটা ফেস টুপি পরে, ভাইজান বলে তারা, তাদের ধর্মীয়গতভাবে তাদের এক একটা স্থান আছে। আমার কোনো যদি বলি ধর্মকে সম্মান করে না। হ্যাঁ, এবার তাহলে গেরুয়া পরা লোক কেন সাম্প্রদায়িক হবে? বামেদের একটা ভয়ঙ্কর একটা মানসিক জটিলতা আছে, এরা হিন্দুদেরকে দেখতে পারে না। মানে যারা হিন্দু বাড়িতে জন্মেছে তারাই হিন্দুদের সমালোচনা করে, কিন্তু উল্টো দিকে সংখ্যালঘু মৌলবাদকে যে আয়না দেখানোর কাজ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, যে একটা বিশেষ ধর্মের সন্ত্রাস, জঙ্গি এদের সাথে যুক্ত। আজকে কোথাও হিন্দুদের মধ্যে জঙ্গিপনা, এটা তো প্রায় দেখাই যাবে না। ফলে আমি জন্মসূত্রে হিন্দু, তুমিও তাই, অন্যরা কেউ জন্মসূত্রে মুসলিম হতে পারে। আমরা তো কেউ জানি না যে আমরা কে কোন বাড়িতে জন্মাবো। শিখেও আমরা কেউ হিন্দু মুসলিম হই না। পারিবারিকভাবে কিছু সাংস্কৃতিক, আমি তো বলবো যে অন্যান্য ধর্মে তাও তো রীতি রেওয়াজ যেগুলো পারিবারিকভাবেও গড়ে ওঠে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িগুলোতে, হিন্দু বাড়িতে, যে আমাদেরই সাংস্কৃতিক যে ঐতিহ্য, উত্তরাধিকার, সেগুলো আমরাই পালন করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাম নেতাদের মাইক ধরলেই হিন্দুদের গালিগালাজ, এটা আমি মানতাম না। তো আমি এটা পার্টিতে বলতাম। আর আজকে একটা বহু বছর ধরে তো এই সত্তাটার সাথে থাকা, মানে বহু বছর ধরে সিপিএম এর সত্তাটাকে ধরে থাকা। প্রথম কথা এই যে এখন আমি বিজেপি করি, তো আমি বিজেপির খুব ডিসিপ্লিনড একজন ওয়ার্কার। আমি এমন কোনো কথা বলবো না যেটা আমি পার্টির ভিতরে বলি। এখন বামেদের মধ্যেও আমি তখন ডিসিপ্লিনডই ওয়ার্কার ছিলাম। বারবার করে অনেক কথা আমরা বলেছি, সেগুলো এখন আমি বাইরে বলছি। আজকে বাংলাদেশে কি হচ্ছে, যা হচ্ছে এটা সঠিক। 22% হিন্দু যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের সংখ্যা নেমে এসছে 7%। এরপরে ওটা এক্সটিংক্ট হবে। পাকিস্তান, আফগানিস্তান, সব জায়গায় হিন্দুরা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। কেন?
ওখানেও তো সংখ্যাগুরু মুসলিমরা হিন্দুদেরকে রক্ষা করতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে সংখ্যালঘু যদি মুসলিম হয়, যদিও আমি সংখ্যালঘু মুসলিম মানতে চাই না, তবু আমি বলবো তাদের সংখ্যা কমেনি, তারা উত্তরোত্তর কিন্তু সংখ্যা তাদের বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এখানকার সংখ্যাগুরু যারা জন্মসূত্রে হিন্দু, যারা যারা সংখ্যালঘু জন্মসূত্রে মুসলিম, তাদেরকে প্রোটেক্ট করেছে। অথচ ওর এই ঘটনা আমরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান কোথাও দেখি না। আবার দ্বিতীয়ত আরেকটা আজকে যেন মুর্শিদাবাদে ঘটনাটা কে কীভাবে নেবে আমি জানি না। আচ্ছা, মুর্শিদাবাদ, মালদায় এখানে যারা জন্মসূত্রে হিন্দু তাদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে কেন? এই জায়গাটাই তৈরি হয়েছিল হিন্দু মুসলিমের ভিত্তিতে, দেশ ভাগ হয়েছে হিন্দু মুসলিমের ভিত্তিতে। পশ্চিমবঙ্গ তৈরি করার শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় যারা ভোট দিয়েছে, সেখানেও আমি দেখলাম যারা ভোট দিয়েছে মানে এই অবিভক্ত বাংলাকে পাকিস্তান বা পুরো যুক্ত রাখা, তারা সবাই মুসলিম। আর যারা ভাঙতে বলেছে তারা সবাই হিন্দু। ধর্ম তো জড়িয়ে আছে। আমরা অনেকে সেটাকে ইচ্ছে করে, হিন্দুরা লজ্জা পায় কথাটা বলতে, কিন্তু ধর্ম জড়িয়ে আছে। এবং ধর্মীয় কারণেই আজকে চন্দন দাস তাদেরকে মৃত্যু বরণ করতে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। এবং একটি কথা আমি সবসময়, নৌসাদও বলেছে, আমাদের বর্তমান রাজ্যসভাতে সবসময় বলেন যে একটা সম্প্রদায়কে বোমা বন্দুক ধরিয়ে দেওয়া এটা খুব সহজ, তাকে ব্যবহার করা সহজ, তাকে পেন বই ধরিয়ে দেওয়াটা কঠিন। সেই কাজটা আমরা করতে চাই। আমরা কোনো সম্প্রদায়গত বিরুদ্ধে নই। এই কনসেপ্টটাই আমি অ্যাডমিট করি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে মানে তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা, জনপ্রতিনিধি, বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তুই তো বোমা মারিস। সম্প্রদায়গতভাবে একজন জনপ্রতিনিধি, তুই তো বোমা মারিস, দুধেল গাই। আমরা কোনো জায়গায় যদি যাই, মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের যা রেওয়াজ, উনি সেটা পালন করতে শুরু করেন। দিস ইজ নট লুকিং গুড। আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই মুখ্যমন্ত্রী হয়েছে, তারা কেউ মানে আপনাকে অন্যকে সম্মান দিতে গেলে আপনাকে এই ধরনের কাজ করতে হবে তা না। এই ধরনের লোকরা ভয়ঙ্কর খারাপ হয়। আমার পূর্বতন একজন নেতা, নাম বলছি না, তিনি বলতো যে যারা হিন্দুর ঘরে গিয়ে হিন্দু সাজে আর মুসলিমের ঘরে মুসলিম সাজে, তারাই হচ্ছে এই সমাজের সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস। দ্বিতীয় একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আমি তো হিন্দু, তাহলে জন্মসূত্রে হিন্দু। আমার যদি কোথাও মনে হয় যে এই জায়গাটা বেঠিক, তাহলে সেটা আমারই উচিত সেটার সমালোচনা করা। মুসলিম তাদের কোনো জায়গায় যদি, যেমন সতীদাহ প্রথা, সেটা বিলোপের জন্য যারা আন্দোলন করেছে তারা তো সবাই হিন্দুই ছিল। বিধবা বিবাহ, তারাও তো হিন্দু ছিলেন। অর্থাৎ তারাই এই ধর্মের মধ্যেও তারা ধর্মের আরো উত্তরণ, সংস্কার, এই কাজটা করেছেন। কিন্তু সেইটা তো অন্য জায়গায় দেখি না। দেখ সংগতের পরের প্রশ্নে যাই। দল ছেড়ে যখন এসেছিলে তখন তো, যখন সিপিএম ছেড়ে এসেছে তখন তো চোখে একটা জলও দেখতে পাওয়া গেছিলো। তবে নতুন দলে যখন গেছো তখন অ্যাকসেপ্টেন্সটা কেমন হয়েছে? দেখো, সেটা হচ্ছে যে প্রচুর বন্ধু, এতদিনে যে বন্ধুত্ব একটা দল করত, ওটাই পরিবার হয়ে যায়। সেটা মানে মাত্র 5 বছরের মধ্যেই সমসংখ্যক বন্ধুত্ব তৈরি হয়েছে, এটা বলা কঠিন। কিন্তু একটা জিনিস আমি অ্যাডমিট করি, এই পার্টি, তার আগে একটা কথা বলে নিতে চাই, আমি ছেড়েছিলাম, ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমাকে যদি কোনো দল গ্রহণ না করতো, কোনো পদ না দিত, ভোটে না দাঁড় করাতো, তাহলে কিন্তু আমার রাজনীতিটা ওখানেও ইতি হয়ে যেতে পারতো। ঠিক কি ঠিক না? কারণ আমি তো কারোর সাথে কথা বলিনি, এরকম না যে আগে কথা বলেছি তারপরে গেছি। আমি ছেড়েছি, হ্যাঁ, তারপরে আমি ওপেন, তখন আমি কাউকে যেতে পারি, কিন্তু আমি এক দলে থেকে অন্য দলের সাথে কথা বলি না, এই রুচি আমার নেই। এবার আগামী দিনে একটাই অপশান থাকতে পারে, কারণ আর রাজনীতিতে বদল নয়, একেবারে যদি কোনো দিন অভিমান, ক্ষোভ ইত্যাদি হয়, রাজনীতিকেই আমি আলবিদা করে দেবো। এইবার
বন্ধুত্ব সময়ের সাথে তৈরি হয়। আমি কৃতজ্ঞ নতুন দলের কাছে এই কারণে, এই দলটাকে পশ্চিমবঙ্গের মাটিতে যারা তৈরি করেছে, এই দলটাকে যে অবধি নিয়ে এসছে, যেখানে দাঁড়িয়ে আমি জয়ী হয়েছি, তারাই কিন্তু এই পুরো সাফল্যের মূল কারিগর, আমি নই। আমি একটা মুখ মাত্র। ফলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা আমার মধ্যে আছে। বন্ধুত্বটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে তৈরি হবে। সবচেয়ে বেশি ক্লোজ কে বিজেপিতে যদি বলি? না, সবচেয়ে এই বেশি কাছের প্রশ্নের উত্তর আমি মানে দেব না। এই ক্ষেত্রে না, গিয়ে এই না, এই পার্টিতে কোনো বন্ধু বা হ্যাঁ, তাকে আমি সবকিছু বলা যায় এরকম না, কেউ আছে? এটা 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 খুব কঠিন আমার কাছে প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ নাম নিয়ে। তবে আমি মূলত চেষ্টা করি আমার কথাগুলোকে বলার। সেক্ষেত্রে নিশ্চিতভাবে আহ, আহ, প্রাক্তন সভাপতি বা বর্তমান রাজ্যের সভাপতি, তাদের কাছে আমি বলার চেষ্টা করি যে বিরোধী দলনেতা যেহেতু কাছে থাকি, আমার জেলার যারা সভাপতি ধীরে ধীরে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। সারাক্ষণ একসাথে কাজ করলে একে অপরের প্রতি বিশ্বাস এমনি তৈরি হয়। আমাদের আমি এক মানুষ হিসাবে একটা জিনিসই সবসময় ভাবি যে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে। মানে কাউকে যদি আমাকে টপকাতে হয়, তাকে পুল না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে মানুষ গ্রহণ করে। আর আমি আমি খুব খেয়াল করলে দেখা যাবে আমি আহ, খুব নেতাদের ফটো ফ্রেম ইত্যাদিতে আমি খুব একটা কম থাকি। মিছিলে পিছনে থাকতে চাই, মঞ্চে নিচে বসতে চাই। এরও একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমি মনে করি যাদের জন্য পার্টি, তাদের সাথে রিলেট করা যায়, থাকা যায়, কথা শোনা যায়। আর দুই, চেয়ার এমন একটা জিনিস না যেটা গিয়ে জোর করে বসে পড়লেও সেই চেয়ারে বেশি দিন থাকা যায় না। চেয়ার, তোমার যোগ্যতা এমন হওয়া উচিত চেয়ারই তোমাকে খুঁজবে, তুমি চেয়ারকে খুঁজবে না। এই জায়গাটা আমি বিশ্বাস করি, ফলে সেইভাবেই কাজ করি। ফলে আমি কারোর সাথে আমার হীনমন্যতা হয় না, বা সাময়িক যদি কোনো সময় একটু দুঃখ অভিমান হয়, ওগুলো কেটে যায়। আচ্ছা, প্রথম থেকে আপনি সংগঠকের ভূমিকা পালন করেছেন এবং যথাযথভাবে পালন করেছেন। সিপিএম এর সংগঠন নাকি বিজেপির সংগঠন, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? পার্থক্য কিছু পান? আছে, অনেক পার্থক্য আছে। তবে মূলত দুটোই ক্যাডার বেস পার্টি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে গ্রোথ যদি ধরা হয়, তাহলে সেটা 2014 পরবর্তী সময়। আর বামপন্থীরা তো তার আগের থেকে দীর্ঘদিন ধরে আছে, ফলে ওখানে ম্যাচিওর লিডার অনেক বেশি ছিল। এখানে হচ্ছে নিউ রাইজ লিডাররা বেশি। আমার রাজনীতির যদি আমি শুরু ধরি, তাহলে আমরা ধরবো 90-এর দশকের শেষ থেকে। তাহলে এতদিন ধরে রাজনীতি করে এসছি, আর কেউ হয়তো 2014 থেকে রাজনীতি করছে। ফলে সেক্ষেত্রে তার দেখা চোখ দিয়ে রাজনীতি, আমার দেখা চোখ দিয়ে রাজনীতি, দুটোর মধ্যে পার্থক্য থাকতে পারে। কিন্তু এইটাও আমি বিশ্বাস করি না যে অনেকে এরকম আমি দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টিতে, যে খুব অল্প সময়ের মধ্যে এসে তারা অনেক বড় বড় পোস্ট অত্যন্ত অর্গানাইজডভাবে তারা সামলাচ্ছে। এটা নির্ভর করে ব্যক্তি দক্ষতার উপর। আর সিপিএমের যেটা সবথেকে বড় সমস্যা, সিপিএমে থাকলে আমি হয়তো ওই শিলিগুড়ির নেতা থাকতাম, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করার সুযোগ আমি পেতাম না। এই কারণে ওই যে বললাম যে একটু এমআইসি হয়ে 10টা লোক একটু না, যেই আমার নাম বলা শুরু করেছে, ব্যাস সাথে সাথে অনেকের খুব রাগ হয়ে যাচ্ছিল। তো আমরা বাইরে বলি না, কোনোদিনই হয়তো বলবো না, কিন্তু এই ব্যাপারে অশোকদা জানতো, কেননা হি নোজ এভরিথিং। এবং হিউমিলিয়েশনও যখন করা হয়েছে, এভরিথিং হি নোস। কিন্তু আমি ওনাকে অ্যাপার্ট ফ্রম পলিটিক্সের বাইরে দাঁড়িয়ে ওনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা আমি বোঝাতে পারবো না। আমি শুধু এইটুকু বলি, যখন ওনার কোভিড হয়, কোভিডের সময় ওনাকে নিয়ে আমিই গেছিলাম। সেই সময় কোভিডে কেউ টাচ পর্যন্ত করতো না। তো ওনাকে যখন প্রথম সার্টিফিকেট দেওয়া হয়, সেটা কোভিড নেগেটিভ, সেই রাত্রেবেলা উনি আর আমিই প্রেস করেছিলাম। পরের দিন সকালবেলা যখন উনি অসুস্থ হয়ে যায়,
অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ ছিল, সিউডো নেগেটিভ দেখিয়েছিল। তখন রত্না দিদি এখন নেই। খুবই ভালো, মানে বলে বোঝাতে পারবো না। এরকম মানুষরা মানে অনেকেই থাকে যে রাজনৈতিক পরিবারে দেখা যায় একজন রাজনীতি করে, পরিবারের লোকরা মানে সেটাকে নিয়ে এমন করে যেন মানে তারাই সবাই নেতা। রত্নাদি ছিল একদম অন্যরকম। তো উনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা দৌড়ে। তো এইগুলো করেছি কেন? আটার লাভ। আমার বাবা মারা গেছে ছাত্র অবস্থায়, তো উনি ছিলেন আমার সেই জায়গাটা। তো সেই জায়গায় থেকে আমি এটা মনে করি যে ওনাকে আমি হারাইনি, উনি ওনার জায়গাতেই আছে। আমার যতটুকু দায়িত্ব সেটুকু পালন করার চেষ্টা করছি। আচ্ছা, বিজেপিতে এমএলএ হয়ে যে কাজ আপনি করেছেন, এখনো আপনি বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ, এটাকে প্রমোশনই বলি তাহলে। আর আপনি রাজনৈতিক এই কেরিয়ার গড়ার ক্ষেত্রে কতটা দায়িত্ব বাড়লো বলে মনে হয়? আমি আমার আমার মনে হয় কি, রাজনীতিতে না আমি ধাপে ধাপে এগিয়েছি এবং এই এগোনোর ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছে। এরকম হতেই পারে না যে 100 জনের মধ্যে 100 জনই চাইবে যে তুমি এগিয়ে যাও, এটা হয় না। তার কিন্তু বেশিরভাগ অংশের মানুষই সহযোগিতা করেছে। আর বাদবাকিটা সময় যেরকম সেই মতন দাঁড়িয়ে আমি কাজ করেছি। চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আই ক্যান ডু, আই নো দ্যাট আই ক্যান পারফর্ম, তো দ্যাট আই ডু অলওয়েজ। আচ্ছা, এবার বলি শিলিগুড়িকে নিয়ে। শিলিগুড়িকে কতটা ভালোবাসে? আমার স্বপ্ন হচ্ছে শিলিগুড়ি, মানে হোম টাউন বলে শুধু নয়, আমি শুধু বলবো পৃথিবীর সর্বসুখ ছেড়েও যদি শিলিগুড়িতে থাকতে বলা হয় আমি শিলিগুড়িতে থাকবো। কিন্তু শিলিগুড়ি বাদ দিয়ে আমি কিছু বুঝি না। আমার বন্ধু বান্ধব, বড় হওয়া, সমস্ত কিছুই। ফলে যাই হই না কেন আলটিমেটলি ব্যাক টু শিলিগুড়ি আমার হবে। আর এই মুহূর্তে আমি একটা জিনিসই ভাবি, শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের মানুষের একটা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূর্ণ করবার দায়িত্বটাও আমার নিতে চাই। ফলে সেই লক্ষ্যে কাজ করছেন। আই উইল প্রুভ দ্যাট কি নর্থ ইস্টের শুধু গেটওয়ে শিলিগুড়ি না, ইট উইল বি ওয়ান ডে যে এটাই হচ্ছে নর্থ ইস্টের এডুকেশন, হেলথ, অ্যাডমিনিস্ট্রেটিভ, বিজনেস, স্পোর্টস, কালচারাল ক্যাপিটাল, এইটাই তৈরি করব। আর যে বছর রাজনীতি করব, এটা নর্থ বেঙ্গলকে সামনে রেখে শিলিগুড়িকে তৈরি করব। এর সাথে সাথে যেরকম সময় পরিস্থিতির দায়িত্ব আসবে সেরকম কাজ করব। শিলিগুড়ির ডেভেলপমেন্টের জন্য কি মনে হয় কোন 3টে বিষয়ের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার? প্রথম কথা হচ্ছে শিলিগুড়ি হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড। ফলে বিজনেস প্রমোশন করার ক্ষেত্রে আমাদের আরও ইজ অফ বিজনেস, আরও ইনভেস্টার, আরও সার্ভিস সেক্টর ইত্যাদি, কারণ আমাদের এদিকে তো ইন্ডাস্ট্রি সেভাবে তৈরি হয়নি। ফলে এই বিষয়টা প্রথম। দ্বিতীয় হচ্ছে এডুকেশন এবং হেলথ হাব তৈরি করা, যেটা মোর ইকোনমিক গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এইটা আমার প্রাথমিক আছে। এর সাথে ট্যুরিজম, স্পোর্টস, কালচার ইত্যাদি এগুলো তো অ্যালাইডভাবে আসে। এর পাশাপাশি যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা একটা অত্যন্ত ভার্নারেবল জায়গায় আছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমাদের নদী নালা, আমাদের এই যে এত গরম, আমরা তো শিলিগুড়িতে এরকম গরম দেখিনি। এই সকালে দুপুরে এত গরম পড়লে সন্ধ্যায় বৃষ্টি হয়ে যায়, সেই শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে না। নর্থ বেঙ্গলে সব গাছ টাছ কেটে হাওয়া হয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়েও মানে এনভায়রনমেন্ট আমার বর্তমান এবং ভবিষ্যতের রাজনীতির পাশাপাশি পরিবেশ হচ্ছে আমার কাজের একটা জায়গা। সবটা মিলিয়ে যে জায়গায় কাজ করতে ভালোবাসি সেটা আমি কোনো একটা স্পেসিফিক এই সেক্টর না, অ্যাজ এ হোল একটা ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেইটা করতে চাই। আচ্ছা, এত ব্যস্ততার মধ্যেও পরিবারকে কি করে সময় দেন? ডিপ্রাইভড হয় ঘটনাচক্রে। মানে আমি এখন এরকম অবস্থা যে বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকি না, এবং শুধু ছেলে, ওয়াইফও যেহেতু ওয়ার্কিং, তো সবটা মিলিয়েই এরকমও দিন যায় যে আমিও নেই, ওর মাও নেই, ছেলেকে একা অন্যদের কাছে রেখে যেতে হয়। একসময় আমার মা, আমি থাকতাম তখন মা মানে আমার আশেপাশের প্রতিবেশীদের ওপরে আমার মার
সুরক্ষা থাকতো। এখন আমার ছেলের সুরক্ষা হয়ে যাচ্ছে আমার যারা সাথে থাকে তাদের উপরে ছেলেকে রেখে, মা মার কাজে, বাবা বাবার কাজে, ছেলে রাত্রেবেলা একা একা শুচ্ছে কাউকে সাথে রেখে। তো সমস্যা হয়। তবে ওই যে বলি অ্যাডাপ্টেবিলিটি, ছেলেও সবটা মিলিয়ে শিখেছে। ওয়াইফ তো জানতোই যে আমি সারাদিনই রাজনীতির মধ্যে থাকি। এর সাথে সাথে নিজেদেরও মানে ঘুরতে যাওয়া, আমি খুব ঘুরতে ভালোবাসি। আগে যখন যেতাম বিশেষ করে পাহাড় এক্সপ্লোর করতে ভালোবাসি, সেগুলোও বন্ধ হয়ে গেছে। এখন আর কিছুই করতে পারি না। নাটক করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। খেলাধুলো তো একটা সময় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু খেলা ভালোবাসি, সেগুলো একটুকু মাঠেও যেতে পারি না। সেই অর্থে পুরো লাইফটা এখন ওয়ার্ক ওরিয়েন্টেড হয়ে গেছে। নিজের জন্য আর কোনো সময় সেই অর্থে থাকেই না। সেই জন্য বন্ধুদের সাথেই কখনো দেখা হয় না ঠিক করে। দিনে যদি 24 ঘন্টা কাজ ছেড়ে দেওয়া হয়, এখন তোমাকে রাজনীতি করতে হবে না, কোনো কোথাও যেতে হবে না, তাহলে 24 ঘন্টা কিভাবে কাটাতে চাও? ছেলেকে নিয়ে খেলবো, এটা ফার্স্ট। তারপরে মম ঘুরতে ভালোবাসে, তাহলে আমাদের পারিবারিক একটা ঘোরার ইয়ে আছে। আর আমি বন্ধুপ্রিয়। এবার আমি মানে মোমের সাথে হচ্ছে আমরা শুধু 3জন ঘুরতে যাব, বা ওর ক্লোজ কেউ থাকলো ওদের। কিন্তু আমি চাই যে আমরা 50টা বন্ধু হলে আমরা 50জন বন্ধু মিলে, মানে সবারই পরিবার নিয়ে একসাথে যাব। তো ওইটুকুই, এইটাই আমার ইয়ে। আর একটু খেলা, ওই যে নাটক, আমি আগে খুব কবিতা লিখতাম, সেইগুলো এই ধরনের, মানে প্র্যাকটিক্যালি। আবার এটাও একটা খুব মুশকিল আমি দেখেছি, যে কাজ না থাকে তখন আবার পাগল পাগল লাগে, যে আরে আজকে তো একটাও এখনো ফোন আসেনি, এইটা মানে কেউ তো আজকে, তখন সেটাও আবার খুব অন্যরকম। ফলে কাজ থাকুক, একটু আধটু কোনো দিন একটু গ্যাপ ট্যাপ বের করে যদি একটু সারাদিন এরকম মজা করতে পারি, তাহলেই ব্যাস। আর কি, পুরনো বন্ধুদের মতন তো আর কেউ হয় না। আমার স্কুল লাইফের ফ্রেন্ডরা সব আছে। মাঠের, যেহেতু আমি মাঠের ছেলে, স্কুলে নাটক করি, ফলে সেখানকার বিভিন্ন সেক্টরে বন্ধু, গুচ্ছের বন্ধু, সেই বন্ধুদের মিস করি, এটাই বড় বিষয়। স্কুলের বন্ধুদের সাথে এখনো কথা হয়? হ্যাঁ, কথা কি, আমাদের তো এখনো মানে আমাদের বয়েজের যারা আছে, আমাদের গ্রুপই আছে। আমরা বছরে একবার তো একসাথে দেখা হয়। যারা দেশে বিদেশে থাকে তারাও, হ্যাঁ, আমাদের ছোটবেলার বন্ধুরা কেউ হারায়নি, আছে, সব একসাথেই থাকে। এক দুজন বন্ধু চলেও গেছে, সেটাও খুব স্যাড। আর কিন্তু আমরা নিজেদের বন্ডিং ভালো, খুবই ভালো। অশোকদার প্রসঙ্গে আসি একটু। অশোকদাকে মনের কোন জায়গায় রাখেন? শ্রদ্ধার। আমি আমি অশোকদাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। 50 বার ঝগড়া করতাম, আমাকে বলতো তুই শুধু বেশি বেশি কথা বলিস। যেটা জানার, আর আমি কারোর কাছে মানে ক্ষমতাবান বলে মাথা নত কর্নেওয়ালা ছেলে না। প্রথম কথা এটাও সবার জেনে রাখা দরকার যে অশোক ভট্টাচার্য 2011-তে যতদিন না পর্যন্ত হেরেছেন, মন্ত্রী যখন ছিলেন তখন ওনার সাথে আমার এরকম ঘনিষ্ঠতা ছিল না। ওই সময় ওনার যারা ঘনিষ্ঠ লোক, এখন তারা তৃণমূলের বড় বড় নেতা, নাম বললাম না। আর আমার সাথে ঘনিষ্ঠতা হয়েছে উনি হারার পর। কেন, উনি যেদিন, আমার এখনও মনে আছে, আমি কাউন্টিং হলে ছিলাম। আমি কি সেবার ইলেকশন এজেন্ট ছিলাম নাকি ডক্টর রায়, আমি ভুলে গেছি। তো আমাকে হঠাৎ করে আমাকে বললো, শঙ্কর আমি জিততে পারবো না, আমি বাড়ি যাচ্ছি, তুই পরে আয়। আমি তখনও কাউন্টিংয়ের হাফও হয়নি। কি বলে রে ভাই, এখনও কাউন্টিং হয়নি, কিন্তু অশোকদার মানে সেন্স এরকম যে উনি 50% 30% কাউন্টিং দেখেই বলে দিয়েছে আর জিততে পারবে না। তবে উনি বাড়ি চলে গেছিলেন। হ্যাঁ, তারপরে আমি মানে আমরাও সবাই, সারা পশ্চিমবঙ্গের মানুষ স্টান্ট হয়ে গেছিল যে অশোক ভট্টাচার্য, উনি তো আর্থিকভাবে অসৎ নন। আজকের নেতাদের মতন আমি তো অনেক দেখি সব কিছু, উনি আর্থিকভাবে অসৎ নন। এই শিলিগুড়ি আশপাশ তৈরি করার পেছনে সারা ওয়েস্ট বেঙ্গলে বর্তমান আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে দেখি আর অশোকদাকে দেখি, হেলে নেবেন ডিফারেন্স। তারপরে আমি ওনার বাড়িতে যাই, সেই সময় রাস্তায় সবাই ধাওয়াও করেছিল আমাকে, কারণ যেবার গভর্নমেন্টে তৈরি হলো। তবে শিলিগুড়ির পলিটিক্যাল এনভায়রনমেন্ট
অন্য জায়গার থেকে ভালো, আই অ্যাডমিট। তার জন্য সবাই, মানে সব দলের রাজনৈতিক নেতারাই সেই কৃতিত্ব দাবি করতে পারে। এখন একটু একটু অন্যরকম হয়েছে, কিন্তু এটা আমি মানি। তা অশোকদার বাড়িতে গেছিলাম, সব আমাদের ছেলে এসএফআই ডিএফআই ছেলেদেরকে নিয়ে। সেদিন অশোকদার সেই দৃশ্যগুলো আমি জানি, আমি অন ক্যামেরার বলতে চাই না। সেদিন আমি ওনাকে বলেছিলাম, ইউ উইল বি ফাইট ব্যাক, মানে তুমি ফিরবে, অ্যাজ এ এমএলএই তুমি ফিরবে। দ্যাট ওয়াজ মাই ওয়ার্ড তখন। তারপরে 2016 সালে কিন্তু এমএলএ হয়েছে। ঘটনাচক্রে ওনার বিরুদ্ধে আমি দাঁড়ালাম, কিন্তু ওই যে ওনার সব থেকে টাফেস্ট পিরিয়ডে আই ওয়াজ দ্য পার্সন যিনি, অর্থাৎ আমি যে ভালোবেসেছিলাম ওনাকে, শ্রদ্ধা করতাম, সেটা যখন ওনার সর্বস্ব ক্ষমতা চলে যায়, সেই দিন থেকে আমাদের সম্পর্ক, নট হোয়েন হি ওয়াজ ইন পাওয়ার। তখন অনেক কিছু বলেছেন, সেই নিয়ে আমারও অনেক রাগ ছিল, কিন্তু একজন মানুষ ক্ষমতার ওরকম চূড়ান্ত পর্যায় থেকে যখন পড়ে যান, তার পাশের লোকরা যখন ছিটকে বেরিয়ে যায়, সেই মানুষটার হাত ধরার মতন সাহস অনেকের থাকে না। সেই সাহস আমার ছিল। ওই যে কথা আছে যে খারাপ সময় যে তোমার পাশে থাকবে সেই একদম সবচেয়ে আপন। হুম। আচ্ছা, বিজেপিতে এমন কোনো নেতা রয়েছেন যার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলতে চান বা মেনে চলতে চান? আমি তো দুজনকে দুভাবে দেখি। একটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। ওনার কথা, ওনার বক্তব্য আমাকে, আমার হৃদয়কে ছুঁয়ে যায়। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার আত্মবিশ্বাস। আজকে ভারতবর্ষ যে ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ হয়েছে, তার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর আমি মানে ম্যান অফ কনফিডেন্স বলা যেতে পারে, দ্য উইল পাওয়ার। আরও একটা জিনিস আমি দেখি, মানে মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় উত্তরণ যখন হয়, হয়তো একজন মানুষকে এখানে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে একে আমি এরকম দেখেছি, আজকে এরকম, তাহলে ভাবতে হবে যে ওই মানুষটার ভেতরে কত প্রতিভা থাকলে যে ফ্রম নো হোয়ার টু এভরিহোয়ার এইটা হওয়া যেতে পারে। আমি এই ধরনের মানুষকে খুব পছন্দ করি, যাদের কিচ্ছু ছিল না, হয়তো রাজনৈতিকভাবে তারা অনেক প্রতিষ্ঠিত হয়েছে, তাদের এই ওঠাটাকে আমি সবসময় দেখি। হ্যাঁ, অনেকে আছে উপরে উঠে তারপরে এত খারাপ হয়ে যায় যে তাদেরকে আর নেওয়া যায় না, তখন ওই মনে হয় শিক্ষা অমুক তমুক ইত্যাদি রুচির ব্যাপার আসে। কিন্তু যে মানুষের স্বাভাবিকভাবে, যে মানুষ কেউ ভাবেনি যে এরকম জায়গায় পৌঁছবে, ওটার থেকে প্রচুর কিছু শিক্ষার আছে। ফলে দুই প্রধানমন্ত্রী আমার খুব শুভেন্দুদা মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, অনেক অনেক কিছু বলে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী তাকে হারিয়েছে, যেখানে তার দল জিতেছে, অথচ মুখ্যমন্ত্রী হেরেছে। এই ক্ষমতা ভারতবর্ষে আর কারো আছে বলে আমার মনে হয়নি। ফলে হি ইজ অ্যানাদার পার্সন যার এই 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 জোশটা আমার ভালো লাগে। আর বর্তমান রাজ্য সভাপতি, ওনারও বক্তব্যের আমি খুব ফ্যান, আমার ভালো লাগে, উনি যেভাবে কথা বলেন সেটা ভালো লাগে। শঙ্করদার সাথে কথা বলার একদম শেষ পর্যায়ে আমরা উপস্থিত। আমাদের অনেকটা সময় অনেক কিছু আমরা জানলাম, তবে আর কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর সঙ্গে সময় কাটিয়ে আমরা শঙ্করদাকে তারপর মুক্তি দেবো, কারণ শঙ্করদার প্রচুর কাজ অবশ্যই থেকে থাকে। চাকরি আর রাজনীতি কিভাবে সামলান? কারণ যেহেতু শিলিগুড়ির বাইরে থাকতে হয় বেশিরভাগ সময়, এইটা কি করে সামলান? এটার একটা ফ্ল্যাট অ্যান্সার হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমার মতন এরকম অনেকেই আছেন যারা দুটোই করে চালান। ফলে ইট উইল বি বেটার টু আস্ক দেম হাউ দে হ্যান্ডেল অল দিস থিংস। কঠিন, কিন্তু করতে হয়। যেরকম আমি সকালবেলা 10টা অবধি আমি অ্যাসেম্বলির অফিস, বিধায়ক অফিস, বাড়ি আসলাম, স্নান করলাম। আমার বাড়ির দিদি তখনও, মানে যিনি রান্না সহযোগিতা করেন, পৌঁছেননি, না খেয়েই চলে গেলাম পড়াতে। 4:30 অবধি কাজ করে আবার বাড়ি আসলাম, ছেলেকে একটু দেখে আবার বেরিয়ে আসলাম। দিস ইজ রুটিন। এটা মানে অল্টারনেটিভ নাইট আমাকে ট্রেনে রাত্রে ঘুমাতে হয়, আমি বাড়িতেই হয়তো ঘুমাই না। তো আমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আমি তো শুয়ে বসে রেস্ট নিয়ে রিল্যাক্স করে আমি তো অ্যাচিভ করতে পারবো না। আর অল দিজ আর প্যাশন,
এই প্যাশন যেদিন থাকবে না সেদিন আর করব না, এই হচ্ছে বিষয়। প্যাশনের কারণে করি। আচ্ছা, এবার খুব সহজ সহজ কিছু প্রশ্ন, কিন্তু ভেবে বলার বেশি সময় নেই। প্রিয় খাবার? ভাত, আলু সেদ্ধ, ডাল। প্রিয় পানীয়? চা না কফি? চা। প্রিয় লাইন যা আপনাকে উদ্বুদ্ধ করে সবসময়? And miles to go before I sleep. শিলিগুড়িবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা? ভালোবাসা। ঠিক, ডান, চলো। আজ আমরা কথা বললাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সাথে। অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, বন্ধুদেরকে কতটা ভালোবাসেন, সময় কাটাতে চান, খেলতে চান, খেলাধুলোকে ভালোবাসেন, কিন্তু এখন সময় হয়ে ওঠে না। আবারও হাজির হব নতুন মুখ নিয়ে আপনাদের সামনে, এই অঙ্গীকার আবারও করলাম। আজ আমাদের সাথে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ির শঙ্কর ঘোষ। আমি অনুসুয়া, বিদায় দিন আমাকে। হাজির হয়ে যাব আবারও শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য নমস্কার।